হচ্ছে আপনারা দেখা যায় আচ্ছা আমাদের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 4 এর 9 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আনঅফিশিয়ালি লাস্ট ক্লাস। আর আগামী সপ্তাহে তো আমাদের অ্যাপারেল 3 আর 4 দুটো ল্যাব এক্সাম এই টাইমেই আমরা মর্তুজা স্যার আর আমি মিলে একসাথে নিব। ঠিক আছে, তো ওইটা ছাড়া আজকে হচ্ছে আপনাদের এই যে সিম স্লিপেজ এবং সিম স্ট্রেন্থের যে চ্যাপ্টারটা বা সুইং রুম ম্যানেজমেন্ট, কাটিং রুম ম্যানেজমেন্টও এগুলো সব এই আমি কজ এন্ড রিমেডি ডায়াগ্রামের মাধ্যমে যে গার্মেন্ট ডিফেক্ট সলিউশন এইটার ভিতরে সব টপিক ডিসকাস করে দিব। আর আপনাদের তো আমি হচ্ছে সেট সি তে একটু ওপেন বুক ফরম্যাটে মানে কোশ্চেন করি আর আপনারা ভোট দিচ্ছেন যে আপনাদের ভোটের প্রেক্ষিতে ওই এক সেট আবার মিড থেকে আসবে। তো সেটা নিয়েও আমি হচ্ছে আরেকদিন অনলাইনে বসবো। আপনারা 13 তারিখ ল্যাব এক্সাম দিয়ে দেন, জুমে একদিন আপনাদের সাথে আমি অনলাইনে বসে এক্সামের যে মডিউল এক্সামের যে সিলেবাসটা ওটা নিয়ে ডিসকাস করব। আর আজকে এটা ডিসকাস করে দিলে এটা আপনাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর এই জিনিসটা এই প্রেজেন্টেশনটা আপনাদের জন্য অন্য কারণেও গুরুত্বপূর্ণ। ভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি নেওয়ার জন্য স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আপনারা বিএসসি করতেছেন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। সেই একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়তে হলে একটা ইন্টার্নশিপ করতে হয়, আপনারা আগেও মনে হয় করছেন না করছেন। আর আরেকটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, যেটা হয়তো আপনাদের ইয়েতে ডিপ্লোমা মিডিয়ামে ছিল না, কারিকুলাম ওখানকার কারিকুলামে ছিল না। বিএসসি তে একটা প্রজেক্ট ওয়ার্ক অথবা থিসিস করতে হয়। প্রজেক্ট ওয়ার্ক হচ্ছে যে আপনার এক্সিস্টিং যে কাজগুলো আছে বা এক্সিস্টিং প্রবলেমগুলো সলভ করার কিছু টেকনিক, সেইটার সাথে আপনি নতুন কিছু অ্যাড করে বা একটু ডিফারেন্ট সার্কামস্টেন্সে ডিফারেন্ট পরিবেশে ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করে কি রেজাল্ট পাইছেন, এটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। আর থিসিস হচ্ছে আপনি নতুন কিছু একটা ডেভেলপ করবেন। এটা একটা প্রোডাক্ট ডেভেলপ হতে পারে, এটা একটা প্রসেস ডেভেলপ হতে পারে, নতুন কিছু একটা ডেভেলপ করবেন করে ওটার একটা বেটার রেজাল্ট এনে দেখাতে হবে। এক্সিস্টিং যে প্রোডাক্ট আছে বা এক্সিস্টিং যে প্রসেস আছে ওখান থেকে বেটার কিছু আপনি অ্যাচিভ করছেন, এটা হচ্ছে থিসিস। তো ওই প্রজেক্ট ওয়ার্ক বা থিসিস এখানে আপনাদের 3 ক্রেডিট আছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সাবমিশন এখানে 3 ক্রেডিট আছে। আর সব সাবজেক্টেই পড়লে তাদের আরেকটা থাকে কম্প্রিহেনসিভ ভাইভা, 3 ক্রেডিট, 9 ক্রেডিট। এই 9 ক্রেডিট হচ্ছে আপনাদের সবারই 10 ব্যাচের মনে হয় নেক্সট সেমিস্টারে আছে, আর 11 ব্যাচের মনে হয় এক সেমিস্টার পরে থাকবে। তো ওইটারই আজকে আপনাদের 2 ব্যাচ সিনিয়র, মানে তারা 11 ব্যাচে ভর্তি হয়েছে কিন্তু তাদের হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করা, তাদের অলরেডি 2টা ব্যাচ কমপ্লিট করা ছিল, হিসাবে 9 হয় আর কি আপনাদের সিনিয়র। তো তাদের হচ্ছে থিসিস ডিফেন্স আজকে, এবং তারা ওই আপনাদের টপিকের সাথে যায়, সুইং রুম ম্যানেজমেন্ট, কাটিং রুম ম্যানেজমেন্ট, সিম স্ট্রেন্থ, সিম স্লিপেজ, এটার সাথে যায় তাদের একটা প্রবলেম, এটা তাদের প্রজেক্ট ওয়ার্ক, এটা কিন্তু থিসিস না। এবং আপনারা যারা হচ্ছে ফ্রাইডে ব্যাচে ক্লাস করেন, আপনারা তো ম্যাক্সিমামই জব হোল্ডার, আপনারা ইন্ডাস্ট্রিতেই থাকেন, তো আপনাদেরও হয়তো প্রজেক্ট ওয়ার্কই করাটা সুবিধা হবে আপনাদের জন্য। অলরেডি আমার আন্ডারে রানিং একটা টিম, তারা আবার নেমে গেছে প্রজেক্ট ওয়ার্কে। তো এইরকম তাইলে তো থিসিস আর প্রজেক্ট ওয়ার্ক এই দুটোর পার্থক্য আমাদের সাথে ম্যান্ডেটরি হচ্ছে তিনটা আছে, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট বা ইন্টার্নশিপ, সেটা ম্যান্ডেটরি। আর এটা হচ্ছে থিসিস অথবা প্রজেক্ট, আরেকটা হচ্ছে আপনার ভাইভা কম্প্রিহেনসিভ নয় ক্রেডিট। থিসিস কতগুলো এখন যেটা বললাম যে থিসিস আর প্রজেক্টের ভিতর মেইন ডিফারেন্স হচ্ছে থিসিস যেটা, এটা হচ্ছে আপনার এক্সিস্টিং কিছু প্রবলেম আছে, মানে 10 বছর 20 বছর 30 বছর আগে থেকে বাংলাদেশে রিয়াজ গার্মেন্টস 1980 সালে নাকি 1978 সালে প্রথম এক্সপোর্ট করছে। তো তারা তখন থেকে এই গার্মেন্টসে ডিফেক্ট পাইতো না, তাদের গার্মেন্টস গুলোতে শুরু থেকে ডিফেক্ট হতো না। তো এই ডিফেক্টের তারা কি সলিউশন করতো না, সলভ করতো না, খুলে সেলাই করতো না, করতো। তো ওইটা কিন্তু এখন 2024 এসে এখন কি ডিফেক্ট হয় না গার্মেন্টস হয়। এই রুমে আরে 808 তলা 803 এই কাকু, আচ্ছা ঠিক আছে 803 মানে এই বরাবর 8 তলা, বুঝতে পারছেন? এটা চালু হয়ে গেছে স্যার। আরে এটা দেখেন, আরে এটা দেখেন স্যার, কত বন্ধ শুরু করছে 3:30, হ্যাঁ 3:30 থেকে ওই 803 নাম্বার রুমে, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, তাইলে এখানে তারা কি করছে এটা একটু আপনাদেরকে বলি। তারা হচ্ছে গার্মেন্টস এর যে ডিফেক্টগুলো
সেই ডিফেক্টগুলা সলভ করছে। কিভাবে সলভ করছে? একটা মেথোডোলজি ব্যবহার করে। সেই মেথোডোলজিটা কি? কজ এন্ড রিমেডি ডায়াগ্রাম। এরকম আপনারা হচ্ছে যেটা আমি বললাম প্রজেক্ট ওয়ার্ক আর ডিফাইনের পার্থক্য, থিসিসের পার্থক্য জিনিস বলেন যে তারা হচ্ছে একটা মেথড, যে মেথডটা ইন্ডাস্ট্রিতে অলরেডি চলতেছে। ইন্ডাস্ট্রিতে আছে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম। এটার নাম শুনছেন? হ্যাঁ, রাইট, ফিশবোন ডায়াগ্রাম, কজ এন্ড ইফেক্ট। সেই কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম থেকে তারা একটা নতুন একটা মেথোডোলজি ডিজাইন করছে, সেটার নাম হচ্ছে কজ এন্ড রিমেডি ডায়াগ্রাম। যখন আমি জিনিসটা এক্সপ্লেইন করব তখন বুঝবেন যে ব্যাপারটা আসলে খুবই সিম্পল, মানে হয়তো শুনে কমপ্লেক্স মনে হচ্ছে, এরকম কমপ্লেক্স কিছু না। আর এই মেথোডোলজি ডেভেলপ করে এইটার মাধ্যমে তারা প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করছে, করে সেগুলো সলভ করছে, এবং সলভ করে এটা ফলো আপ করছে। ফলো আপ করে এটার রেজাল্ট ইমপ্রুভ করে দেখাইছে যে আমার শুরুতে গার্মেন্টসে পারফরমেন্স খারাপ ছিল, ডিফেক্টের পরিমাণ বেশি ছিল, আমি তারপরে নতুন সলিউশনগুলো দিছি কজ এন্ড রিমেডি ডায়াগ্রাম এর মাধ্যমে, এগুলো এক্সপ্লেইন করে দিছি। এক্সপ্লেইন করার পর পরের মাসে আমার রেজাল্ট ভালো আসছে। ওদের হচ্ছে ওগুলো এখন আপনাদেরকে ইন্ডিভিজুয়াল সব দেখাবো। আচ্ছা, শুধু যদি মেথোডোলজিটায় আসি, আপনাদের যদি কোশ্চেন দিতে পারি এই যে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, যেটা বললেন ফিশবোন ডায়াগ্রামও বলে, তো এই ফিশবোন ডায়াগ্রাম থেকে কিভাবে কজ এন্ড রিমেডি ডায়াগ্রামটা নিয়ে আসছে ওরা, বা এই দুটোর মেইন পার্থক্য কি? জাহিদ একটু রিডিং করেন প্রথম লাইন, প্রথম পয়েন্টটা। Identify cause of problem and provide solution. মানে Cause and effect diagram. Identify cause of problem but does not focus on solution. Purpose have আচ্ছা, তো এই কি বুঝলেন? ফোকাস দ্বারা কি বুঝলেন? কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামের ফোকাস কি? কজ এন্ড রিমেডি ডায়াগ্রামের ফোকাস কি? identify cause of problem and provide solution. As a cause and remedy diagram আছে মনে করেন আইডেন্টিফাই করতে হবে প্রবলেমটা আগে, আইডেন্টিফাই করে তারপর সলিউশন করতে হবে। আর কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামে আইডেন্টিফাই কজ অফ প্রবলেম বাট ডাজ নট ফোকাস, মানে আইডিয়া প্রবলেমটা ক্লিয়ারলি ফোকাস করতে পারে না কিন্তু সলিউশনে বের করে। সহজ বুঝছেন স্যার? এটা হচ্ছে স্যার যেটা কজ এন্ড রেমিডিস, এটা হচ্ছে আমরা একই সাথে দুইটা কাজ করব। প্রবলেমটা আইডেন্টিফাই করব এবং সাথে সাথে কিভাবে সলিউশনটা করা যায় সেটাও দিব। এটা হচ্ছে কজ এন্ড রেমিডিস। আর ফিশবোন ডায়াগ্রাম হচ্ছে আমরা শুধুমাত্র প্রবলেমটা কি এটাই আইডেন্টিফাই করব, এটাতে সলিউশনের দিকে ফোকাস করা হবে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে। তো এটা আপনাদের এই রিলেটেড আসতে পারে যে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম এবং কজ এন্ড রিমেডি ডায়াগ্রাম কিভাবে ডিফারেন্ট, একটা থেকে একটা কিভাবে আলাদা। আচ্ছা, এবার আমরা সরাসরি ডিফেক্টে চলে যাই। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? এখানে 30টা ডিফেক্ট আছে, তো 30টা ডিফেক্টই আমরা মোটামুটি দেখব। আচ্ছা, প্রথমটা হচ্ছে ডাইং স্পট, ঠিক আছে? ডাইং স্পটের কজগুলো প্রিন্স একটু পড়ান তো। Unidentified application, fabric defect, improper rinsing, rinsing. আচ্ছা, তিনটা কি বুঝছেন? তিনটা নিয়ে প্রশ্ন আছে কারণ ইমপ্রপার রিনজিং এটার মানে বলতে পারবেন? সিফাত, ইমপ্রপার রিনজিং মানে বলতে পারবেন? স্যার রিনজিং এর বিষয়গুলো একটু ইমপ্রুভ করা বললে মানে রিনজিংটা কি? রিনজিং কি কে বলতে পারবেন? আচ্ছা, মানে ওইটাই আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, রিনজিং হচ্ছে আপনার এটাকে কম্প্রেস করে এক্সট্রা ওয়াটারগুলোকে রিমুভ করা। এক্সট্রা কম্প্রেস করে রিমুভ করা না, ঠিক। রিনজিং মানে হচ্ছে গরম পানি দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করা, আর ওয়াশ করার পর ওইটা ইয়ে করা হয়, ওটা হচ্ছে আপনি যেটা বলতেছেন ওটা হাইড্রো এক্সট্রাকশন, পানি নিষ্কাশন, হাইড্রো এক্সট্রাকশন ওইটা করা হয়। তো ঠিক আছে, মানে উনি মানে আগের পরের কাজ আর কি, রিনজিং করে তারপরে হাইড্রো এক্সট্রাকশন করা হয়। আর আপনাদের কাছ থেকে ওইটাই চাচ্ছি যে আপনারা যে জিনিসটা টার্ম একটা নতুন মনে হচ্ছে ওটা জিজ্ঞেস করবেন, ওইটাই আমি জানতে চাচ্ছি, তাইলে আমি ডিসকাস করে দেবো। তাইলে এই তিনটা প্রবলেম, ডাইং স্পট, এই তিনটা প্রবলেমে হয় যে আমি ডাই করছি, ডাই করার পরে ওয়াশটা করিনি ঠিক মতো। ওই যে আজকে প্রোডাকশন প্ল্যানিং এর কন্ট্রোলে যেটা ওইটা তো মাসুদ দিছিল এক্সাম্পলটা, তাই না? যে তার ডাইং মেশিনের পাশে ওয়াশিং মেশিন না রেখে, হ্যাঁ, যদি স্ট্যান্ডার্ড রাখে, ওয়াশিংটা না করে, তাহলে এই যে দেখছেন ডাইং স্পট থেকে যাবে। ইমপ্রপার রিনজিং যদি হয় তাহলে এটার আমার রেমেডি কি? রেমেডি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, যে অবশ্যই আমার কোয়ালিটি থেকে এই যে আমার ফিনিশিং এর কোয়ালিটি, যেটা কোয়ালিটি আগে কে ছিলেন জানো?
রাসেল ছিল, রাসেল এখানে নাই। আচ্ছা, তো কোয়ালিটি কন্ট্রোল থেকে যেন এটা বের না হতে পারে, এটা যাতে ডাইং ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে রেডিমেড গার্মেন্টসে যাইতে না পারে। তারপর প্রপার ডাইং টেকনিকে কোথাও ফল্ট আছে কিনা, যেমন এই যে রিনজিং ঠিক মতো হয় না, এটা তো ডাইং টেকনিকের ফল্ট, এগুলো সলভ করতে হবে। ফ্যাব্রিক ইন্সপেকশন, এটাও কিন্তু যে কোয়ালিটি কন্ট্রোলের সাথে যাচ্ছে জিনিসটা, যে ইন্সপেকশন ভালো করে করলে ডিফেক্টটা সুইং ফ্লোর পর্যন্ত আসবে। আচ্ছা, ডিফেক্টিভ রিনজিং আর মেইনটেনেন্স তো আছে, ডাইং স্পট গেল। তারপরে হচ্ছে ইনসিকিউর ট্যাক্স। এখানে ছবিটা সমস্যা হয়ে গেছে। ইনসিকিউর ট্যাক্স কাকে বলে? ট্যাগ, এটা কিন্তু আমি হচ্ছে ওই যে আগের যে স্লাইডটা ছিল আই নিয়ে, ওটাই কিন্তু সব ছিল। ট্যাগ কাকে বলে? ছোট সেলাইকে ট্যাগ বলে। সিঙ্গেল নিডল লং স্টিচ মেশিনে যে ছোট ছোট সেলাইগুলো দেওয়া হয় ওগুলোকে ট্যাগ বলে। ইনসিকিউর ট্যাগটাকে কি বোঝা যায়? ইনসিকিউর ট্যাগ দ্বারা সিকিউর না। যেমন আপনারা আরেকটা জিনিসও হয়তো শুনছেন বা আপনারা দেখছেন যে যেকোনো ওভারলকের পরে ওই যে এন্ড ট্যাগ যেটা, বা কিছু জায়গায় বার ট্যাগ দেওয়া হয়, এটা কিসের জন্য দেওয়া হয়? এন্ড ট্যাগ বা বার ট্যাগ, শেষে একটা আলাদা করে সেলাই কিসের জন্য দেওয়া হয়? আমার সুইংকে সিকিউর করার জন্য, সেলাই যাতে খুলে না। তো তাহলে এই সেলাই খুলে যাওয়ার রিস্ক যে জায়গায় থাকে বা যেখানে সেলাই খুলে যায় সেটাই হচ্ছে ইনসিকিউর ট্যাগ। ওকে, এটার কারণ কি কি হয়? ফ্যাব্রিক হ্যান্ডলিং যদি ইমপ্রপার ফ্যাব্রিক হ্যান্ডলিং এর মাধ্যমে কিভাবে হতে পারে? আপনার সেলাইটা ধরেন হচ্ছে 3 নিডল ওভারলক করছেন, 4 নিডল না, তাহলে 4 নিডল ওভারলকের থেকে 3 নিডল ওভারলক, ওটা এমনি একটু দুর্বল হবে না? কারণ ওখানে সুতা একটা কম আছে, আর সেখানে যদি আমার বেশি প্রেসার পড়ে যায় ওই এরিয়াটাতে ইমপ্রপার হ্যান্ডলিং এর কারণে, তাহলে ওখানে সেলাই খুলে যাওয়ার চান্স আছে নাকি নাই? আছে। তারপরে আমার যদি এই যে সুইং মেশিন ইস্যু, যে সুইং মেশিনের ইস্যুর কারণে কাপড়ের উপরই সেলাই ভালো মতো পড়ে যায়, সেলাইটা সাইড দিয়ে পড়ে গেছে, তো তাহলে ওখানে সেলাইটা খুলে যাওয়ার কি চান্স ক্রিয়েট হবে কি? রাইট, হয়। আর ফ্যাব্রিক কোয়ালিটি ও অপারেটর এরর সুইং মেশিন ইস্যু, এই দুইটা একই জায়গা থেকে হইতে পারে, কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি মেশিনারি দোষ নাকি অপারেটর। ওকে, রেমেডি কি? রেমেডি হচ্ছে যে ট্রেনিং, যদি ওয়ার্কারের দোষ থাকে ওয়ার্কারের ট্রেনিং। তারপর হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল মেজারটা ওভারঅল সব জায়গাতেই আছে। মেইনটেনেন্স, মেশিনের ইস্যুর জন্য মেশিনকে রেগুলার মেইনটেনেন্স করতে হবে ফল্ট আইডেন্টিফাই করার জন্য। আর ফ্যাব্রিক সিলেকশনটা ভালো মতো করতে হবে যে আমার এই মেশিনের সাথে এই ফ্যাব্রিক যাবে কিনা। যদি ফ্যাব্রিক বেশি হেভি হয়ে যায় তাহলে ওই সেলাইটাই করা যাবে না, তখন যেমন ধরুন অনেক বেশি জিএসএম মোটা যেগুলা আউটলাইন একটা অপারেশন আছে। আউটলাইন হচ্ছে লক স্টিচ দিয়ে একটা ওই ধরুন ওভারলক সেলাই বা ফ্ল্যাট লক সেলাই, তার উপরে একটা সেলাই দিয়ে দেয়, সিঙ্গেল নিডলের সেলাই, ওটাকে আউটলাইন সেলাই বলে। তো আমার ফ্যাব্রিক যদি খুব মোটা হয় তাহলে এই আউটলাইন সেলাইটা কিন্তু আর লক স্টিচ মেশিন বা প্লেন মেশিন দিয়ে আমরা দিতে পারি না, তখন আমাদেরকে ফ্ল্যাট লক দিয়ে দেওয়া লাগে, বা ওটার জন্য আলাদা হচ্ছে জিগজ্যাগ সেলাই দেওয়া লাগে। 2 নিডল, রাইট, 2 নিডল। আবার 2 নিডল লং স্টিচ মেশিন ইউজ করা যাইতে পারে সিঙ্গেল নিডল লং স্টিচের পরিবর্তে। আর আমার ইন্ডাস্ট্রিতে আমি দেখছি হচ্ছে প্যান্টের উপর আউটলাইন দিলে তারা হচ্ছে ফ্ল্যাট লক দিয়ে দিত। কোনটা বেশি হেভি হবে? 2 নিডল বেশি হেভি হবে। স্যার 2 নিডল মেশিন যেটা জিগজ্যাগ জিগজ্যাগে একটা 2 নিডল একটা 2 নিডল হচ্ছে ওই লক স্টিচ, ওটা ববিন থাকে, আর ফ্ল্যাট লকে তো ইয়ে থাকে, লুপার থাকে না স্যার। যেমন এইটা স্যার, হ্যাঁ এইটা 2 নিডল মেশিন। না মানে উপরে যদি আউটলাইন, ওই জায়গায় যদি আউটলাইন দিতে হয়, হ্যাঁ 2 নিডল মেশিন দিয়ে ওইটা 2 নিডল হয় না, ঠিক আছে। এটা ওইটার উপর দিয়ে যদি আউটলাইন দিতে হবে 2 নিডল দিয়ে দেওয়া যাবে, আমি ওটা বলতেছি। কারণ 2 নিডল ওখানে একটা ডিসটেন্স থাকে আর কি, বা মোটার মানে গ্যাপ ওয়ালা সেলাই করে। স্যার এখন যে আপনার জগার যেগুলো করতেছে সব হ্যাঁ, এটা আজকে ওই এই ডিসকাশনের ভিতরেই থাকবে, আপনারা সারাদিনটাই দেখতে পাবেন। রাসেল এটা জগার দিয়ে এক্সপ্লেন করবে। আচ্ছা, রেগুলার মেইনটেনেন্স আর কোয়ালিটি ফ্যাব্রিক সিলেকশন গেল। অয়েল স্পটের সবচেয়ে কমন একটা রিজন হচ্ছে মেশিন লিক। আর মেশিন লিক করা, এটা আইডেন্টিফাই করার জন্য মেশিনে প্রত্যেকদিন রাতের বেলা একটা করে কাগজের টুকরা দিয়ে, মানে যখন ক্লোজ করা হয় একটা করে কাগজের টুকরা ইনপুট দিয়ে দেওয়া হয়, ওয়ার্কারদের হাতে দিয়ে দেয়, তাদের বলে যে তোমরা মেশিনের উপরে দিয়ে দিবে এটা। আর
ওখান থেকে দিনের বেলা এসে ওই যে কোয়ালিটি রেসপন্সিবল পার্সন অথবা মেকানিক্যাল যে ডিপার্টমেন্ট তাদের রেসপন্সিবল পার্সন এসে এটা চেক করার পর যে মেশিনে অয়েল লিকেজ করতেছে সেই মেশিনটা তারা মেইনটেনেন্স করে আর কি, আলাদা করে নিয়ে কাজ করে। তো ওইটার মেইন কারণ ওইটা এই যে কজ হচ্ছে মেশিন লুব্রিকেন্ট, আরও আছে ওয়ার্কার কন্ট্যাক্ট, এটা ওয়ার্কারের দোষেও কাপড়ে অয়েল স্পট হয়ে যেতে পারে, তার নিজের চুলের তেল তার সামাও হাতে আসার পর ওইটা কাপড়ে চলে আসছে, সাদা রঙের কাপড় স্পট পড়ে গেছে। আর রেমেডি কি? রেমেডি হচ্ছে ওইটা একটা আছে, কেমিক্যালটার নাম আমার এখন মনে আসতেছে না, ব্লিচিং এজেন্ট টাইপের একটা কেমিক্যাল, ওইটা দিয়ে মানে প্রত্যেকটা সুইং ফ্লোরে একটা ওয়াশ সেকশন আছে, সেখানে এই স্টেইন, ডার্টি স্টেইন আর অয়েল স্টেইন এগুলো হচ্ছে ওয়াশ করা যায়, ওখানে রেমেডিটা ওখানে করে ফেলা সম্ভব। আর মেশিনের জন্য তো মেইনটেনেন্স লাগবে। মানে কি করে যদি অয়েল স্প্রে বা যে কোনো ডার্ট স্প্রে করে সাথে সাথে ওইটা পাশে যেখানে থাকে ওখানে ওরা স্প্রে করে দেয়, ওইটাই ওখানে স্পেশাল কেমিক্যাল ইউজ করে আর কি। আচ্ছা, জয়েন্ট স্টিচে কি কি প্রবলেম হতে পারে? জয়েন্ট স্টিচটা হচ্ছে আপনার দুইটা মেশিন দিয়ে জয়েন করা যায় ফ্যাব্রিক, দুইটা মেশিন না, আপনি যদি এভাবে চিন্তা করেন এই আমরা যে সুইং, যেটা সুইং এর সংজ্ঞাই হচ্ছে দুইটা কাপড়ের টুকরাকে জয়েন করা, এটাই হচ্ছে সুইং। আর কাপড় জয়েন করার তো দুটো টেকনিক আছে, একটা হচ্ছে সুইং আর একটা হচ্ছে অল্টারনেটিভ মেথড অফ জয়েনিং, যেটা হচ্ছে অ্যাডহেসিভ হতে পারে, ওয়েল্ডিং হতে পারে, বন্ডিং হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এবারে এখন স্পোর্টস আর যেগুলো ওগুলো এখন সিমলেস ডাবল ফোল্ড যে জ্যামটা করা আছে কোন সেকেন্ড না না এখানে মেশিন এখানে কি সেলাই না এডিসি কোন সেলাই নেই, এটা তো এই যে চাইনিজ চাইনিজ আছে স্যার, এই যে ববিন থ্রেড আছে না নাই, ওইটা হচ্ছে অ্যাডসিভ, এটা অল্টারনেটিভ মেথড অফ জয়েনিং, যেটা অ্যাডহেসিভ দিয়ে করছে, এইগুলো তো চাইনিজ পুরুষের জন্য। আচ্ছা, কজ এন্ড রেমেডি, তাহলে জয়েন্ট স্টিচের কজ কি আছে? জয়েন্ট স্টিচের কজ হচ্ছে মিসঅ্যালাইন সিম, মিসঅ্যালাইন। আচ্ছা, আগে আরেকটু এক্সপ্লেইন করি। এই আমরা হচ্ছে মূলত নিট ফ্যাব্রিকের পয়েন্ট অফ ভিউ থেকে যদি কথা বলি, এখানে নেক বাইন্ডিং আছে, এই যে নেক বাইন্ডিংটা কিন্তু জয়েন করা হয়েছে ফ্ল্যাট লক দিয়ে, তাই না? আর এইখানে যে সাইড সিমটা এটা জয়েন করা হয়েছে ওভারলক দিয়ে। আর যদি ধরে নিই এখানে আমার একটা লেভেল আছে, ওই জার্সির সাইডে কিন্তু অথেন্টিক সাইডে একটা লেভেল থাকে, সেটা কোন মেশিনে অ্যাটাচ করা, সেটা করা হচ্ছে সিঙ্গেল নিডল লক স্টিচ দিয়ে। এটা করার জন্য একটা মেশিন আছে আলাদা, এটা তো পুরো একটা মেশিন মুইতে তো স্টেপলার মেশিন। আচ্ছা, স্টেপলার মেশিন, ঠিক আছে। ওটা হয়তো ওই যে নতুন রিসেন্ট ডেভেলপমেন্টের ভিতরে হয়তো 5-10 বছর ভিতরে আসছে, ওটা নিয়ে আমার ইন্টারেস্ট ছিল না। ধরেন লেভেলটা কি, এটাও জয়েন করতেছি আমরা হচ্ছে সিঙ্গেল নিডল লক স্টিচ, এটা মেশিনটা দিয়ে ওই মেশিন দিয়ে করা যাবে। ইজিও তো যারা একটু বেশি পশ তারা আনে আর কি, যারা একটু ডেভেলপ, যারা অন্য ইন্ডাস্ট্রি সেকেন্ড হ্যান্ড সেটআপ কিনে নিজেরা ফ্যাক্টরি চালায় না, তারা আনে আর কি, যারা নিজেরা কিনে। ওকে, এখানে কারণ কি কি হতে পারে? জয়েন্ট স্টিচের ইস্যু হওয়াটা কি কি কারণে হতে পারে? আমার সিমটা যদি মিসঅ্যালাইন হয়ে যায়, যে জায়গায় আমার সেলাই দেওয়ার কথা ছিল সেই জায়গায় সেলাই দিতে পারি নাই, আমার অ্যালাইনমেন্টের প্রবলেম হয়েছে, দুইটা ঠিকমতো আমি হচ্ছে প্লেসমেন্ট বা সেট এটা ঠিকমতো সেট আপ করতে পারিনি, দুইটা পিস। পাকারিং, সিম পাকারিংও সামনে দেখবেন। সিম পাকারিং হচ্ছে আপনার মেশিনটা যে স্পিডে চলতেছে সেই স্পিডের সাথে যদি ওয়ার্কার ফ্যাব্রিক ইনপুট না দেয় আর কি, সেখানে সিম পাকারিং হয়ে যায়। সিম পাকারিং তো আশা করি সবাই মোটামুটি চিনেন, যে জড়ো হয়ে যাওয়া, সেলাইটা জড়ো হয়ে যাওয়া, যে জায়গায় স্মুথ সেলাই হবে ওরকম না হয় জড়ো হওয়াটা সিম পাকারিং। পাকারিং এর কারণে জয়েন্ট স্টিচে ইস্যু হতে পারে। লুজ স্টিচ হচ্ছে আমার যদি টেনশন ঠিকভাবে মেনটেন না করা হয়, তখন ববিন থেকে ওই আমার স্টিচ লাইনটা ঠিকভাবে মেনটেন হবে না, বা হচ্ছে যেটা এসপিআই স্টিচ পার ইঞ্চি ওটা ঠিকভাবে মেনটেন হবে না, তো ওখানে আমার লুজ স্টিচ হয়ে যেতে পারে, এটাও একটা কারণ জয়েন্ট স্টিচ হওয়ার। স্কিপড স্টিচও ওই ববিন এখানে সামাও রিলেটেড। টাইমিং বলার ভিতরে উপর আর নিজেদের টাইমিং স্কিপ স্টিচ হবে। ওই তো যখন আপনার সামাও ইয়ের কারণে লুপার থেকে অথবা ববিন থেকে থ্রেডটা আসবে না,
তখন ওখানে স্কিপ স্টিচ হচ্ছে, সেটার কারণেও জয়েন্ট স্টিচের ইস্যু হতে পারে। তাহলে কারণে আমার রেমেডি কি কি? মিসঅ্যালাইন সিমের জন্য প্রপার অ্যালাইনমেন্ট লাগবে। এই যে দুটো সাইডে স্টিচ বলতেছেন এটা হচ্ছে ববিনটা, এখন নিজেরটা ভিতরে যায়, ববিনটা কথার সঙ্গে ঘুরে না, এই কারণে এটা ওই তো ববিন না ঘোরার কারণে অথবা সামহাও ববিন থ্রেডটা হচ্ছে ঠিকভাবে আসতেছে না, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে। একটা সেলাই আসতেছে, মানে একটা সিম হচ্ছে সেটাতে আসতেছে, পরের সার্কেলে আসতেছে না, এরপরে আবার আসতেছে। এটার ছবি আছে সামনে, স্কিপ স্টিচের ছবিটাও। আচ্ছা, আর সুইটেবল নিডল ব্যবহার না করার কারণেও হয়, কিন্তু তো একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর থ্রেড আমার হচ্ছে এখানে যেই রকম কাপড় সেটার সাথে আমার 28 কাউন্টের সুতা দরকার, এখানে আমি সুতা দিয়ে দিলাম 22 কাউন্ট বা 20 কাউন্ট, অনেক মোটা সুতা, তো ওখানে আমার অবশ্যই স্টিচের প্রবলেম হবে। এটা সিম্পল প্রবলেম যে প্রিন্ট অদক্ষ অপারেটর ভুল জায়গায় প্রিন্ট করলে ওটা হচ্ছে স্পেশালি এটা পকেট প্রিন্ট করে। এটা আসলে ওদের থিসিসের কাজ ছিল, তো ওদের ফ্যাক্টরিতে 50টা ডিফেক্ট হয়। ওদের ওই চেকশিট আছে, চেকশিটে 50টা ডিফেক্ট আছে, আমি ওখানে ছিলাম তো ওই সম্পর্কে আমি জানি। তো এই ছোট ছোট ফল্টগুলো ওরা আবার ওখানে আলাদা আলাদা করে দেখায়, পকেট প্রিন্ট আলাদা, এমনি অন্য জায়গায় প্রিন্ট আলাদা, তো এটা কত বিশেষভাবে দেখার কিছু নেই। আনকাট থ্রেডও এটা আপনারা জানেন, খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এটা খুবই মারাত্মক পর্যায়ে চলে যায়। এই আনকাট থ্রেডের কারণে ক্লেম খাওয়া লাগে। আমার ফ্যাক্টরি $4 মিলিয়ন ক্লেম হয়েছিল, এটা কাহিনী ফলে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা সবচেয়ে সিম্পল একটা প্রবলেম হলেও এটা হচ্ছে ওয়ার্কারদের উপর চাপ বেশি থাকলে তাদের টার্গেট ফিল আপ করতে পারতেছে না, তাড়াহুড়া করে দিয়ে দিচ্ছে, অথবা অসচেতনতার কারণে এই ফলটা এখনো রয়ে যায়, ফ্যাক্টরি থেকে এই ফলটা এখনো যায় না। এটা তো স্যার এটার রেসপন্সিবিলিটি বেশিরভাগ ইয়ে হয় হচ্ছে ওখানে যে কোয়ালিটি কন্ট্রোল থাকে, লাইনের মধ্যে কোয়ালিটি ওটা তো ঠিক না। হ্যাঁ, ওই তো সবার অসচেতনতা যে ওয়ার্কার সে হচ্ছে প্রতিদিন এই লাইনের ক্যাপাসিটি হচ্ছে 6000 পিস, সে এতদিন তারা 6000 পিস করে করে নাই, তারা 4000 4500 করে করছে, প্রতিদিন টার্গেটের ভিতরে 1000 করে জমছে। জমার পর একদিনে যখন হঠাৎ করে ওদের 7000 দেওয়া লাগতেছে, তখন চেকারও ভালো করে চেক করে না, ওই যে সেলাই করার সেও ভালো করে সেলাই করে না, তো ওখানে ওই তখন একই ওয়েলে আটকায় বা ওরকম কিছুতে আটকায়, তখন মার্চেন্ডাইজারের প্যারা হয়, সবার প্যারা হয়, প্যারাটা ভাগ করে নেয়, সব টেনশনটা একজন। আর হিটসিল প্রবলেম কি ওভেনে বেশি হবে না নিটে হবে? ওভেনে হিটসিল করতে দেখছেন কেমন? আমি দেখিনি, ওভেনে হিটসিল হয় না, কেউ দেখছেন কিনা আমি দেখিনি। আচ্ছা, তো তাইলে এটা নিটে হয়। আর হিটসিল মেশিনের কিন্তু ক্যালিব্রেশন করা লাগে। ক্যালিব্রেশন নিয়ে আইডিয়া আছে কার? আমি আইডিয়া আছে ক্যালিব্রেশন নিয়ে, মেশিন ক্যালিব্রেশন? এটা তো স্যার নির্দিষ্ট একটা টাইম থাকে, 1 বছর পর পর, বা নির্দিষ্ট আমি যে মেশিন কোম্পানিতে মেশিনটা কিনছি, যেমন এদের যে মেশিন সুইং মেশিনের কিন্তু একটা ক্যালিব্রেশন আছে। হিটসিল আমাদের ডেটিং। হ্যাঁ, তো ওই ক্যালিব্রেশনটা একটু এক্সপ্লেইন করেন। আর আমার সমস্যা নেই। অ্যাকচুয়ালি এটা আমি জানি না যে ক্যালিব্রেশনটা কিভাবে করে। আচ্ছা, ক্যালিব্রেশন হচ্ছে, ক্যালিব্রেশন শব্দটা ক্যালিব্রেট থেকে আসছে। ক্যালিব্রেটের এক্সাক্ট অর্থটা এখন আমার একটু গেস করতে হবে। ক্যালিব্রেট করা হচ্ছে মূলত ইয়ে করা, যে মেশিনটাকে কোয়ারেন্টাইনে রাখা। ক্যালিব্রেট করা মানে হচ্ছে কোয়ারেন্টাইনে রেখে ওইটার উপর পরীক্ষা নিরীক্ষা করা। এবং স্পেশালি আমি ক্যালিব্রেশনটার সাথে প্রথম ইন্ট্রোডিউসড হয়েছিলাম ইয়ের সময়। মেটাল ডিটেক্টর আছে না ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটা জিনিস তো একই মেটাল ডিটেক্টর ছাড়া তো গাড়িতে পাস। হ্যাঁ, প্রত্যেকটা গার্মেন্টস মেটাল ডিটেক্টর। আপনি তখন ফিনিশিং হতে পারবেন, ফিনিশিং পাস করতে পারবেন না, তো ওই ফ্যাক্টরি হবে এক্সট্রাক্টরি হবে না, রাইট? তো এই মেটাল ডিটেক্টর কিন্তু প্রতি একদিন পর পর, সরি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট আবার পার্সেন্টেজ আছে, তো যে যত এই যে ইয়ে তো এটা হচ্ছে বায়ার মধ্যে আমি বলি, বায়ার মধ্যে একটা রিকোয়ারমেন্ট আছে, কি 1 পয়েন্ট এ নাও, কি 1.5 এ নেয়, 1.2 এ নেয়। ইকুইভ্যালেন্ট পার্সেন্টের উপর ডিপেন্ড করে এই বায়ার ক্যালিব্রেশন। রিকোয়ারমেন্ট থাকে। আবার যখন আমরা এক্সপেক্টেড শিপ আউট করি, ওখানে কিন্তু একটা নির্দিষ্ট ইয়ে দেওয়া থাকে, নির্দিষ্ট রিকোয়ারমেন্ট এটা ফলো করতে হয়। কিছু আবার ক্যালিব্রেশনেরও ধাপ আছে, কিছু জায়গায় 7 পয়েন্ট ক্যালিব্রেশন হয়, কিছু জায়গায় 9 পয়েন্ট ক্যালিব্রেশন হয়, কিছু জায়গায় 21 পয়েন্ট ক্যালিব্রেশন হয়।
তো এই ক্যালিব্রেশনটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর মেশিনটাকে কোয়ারেন্টাইন জোনে এনে মেশিনটার উপর পরীক্ষা করা। আর মেশিন যখন কোয়ারেন্টাইন জোনে থাকবে মানে তার উপর টেস্টিংটা চলবে যে মেশিন ঠিকমতো কাজ করতেছে কিনা, তখন ওখান থেকে পাস হওয়া প্রোডাক্টও সেও একটা নির্দিষ্ট টাইম কোয়ারেন্টাইন জোনে থাকে। যে যখন শনাক্ত হবে মানে ব্যাপারটা কিরকম, আমি আপনাদেরকে পড়াচ্ছি মানে আমি আপনাদেরকে এখানে লেকচার দিচ্ছি না যে লেকচার দেওয়ার জন্য আসছি, আমি ঠিক পড়াচ্ছি কিনা এটা আমার একটা পরীক্ষা দিতে হচ্ছে। যতক্ষণ তারপর ধরুন আমি আমার আন্ডারে আপনারা পরীক্ষা দিয়ে পাস করছেন, যতক্ষণ আমি ওই পরীক্ষা দিয়ে আমি পাস না করতেছি ততক্ষণ আপনাদের পাসটা পাস হবে না। আপনি বুঝতে পারছেন? আমি যদি ওই পরীক্ষায় ফেল করি তাহলে আপনাদের আবার আরেক স্যার মর্তুজা স্যার এসে আপনাদেরকে পড়াবে, পড়ায় তারপর মর্তুজা স্যার পরীক্ষা নিয়ে পাস করাবে। মানে আমার লাইসেন্স থাকলে তখন আপনাদের লাইসেন্স আছে। বুঝতে পারছেন তো? এই যাই হোক অনেক বাইরে চলে গেছি টপিক থেকে। হিট সিল প্রবলেমে ওই হিট সিল মেশিনের ক্যালিব্রেশনটা ক্যালিব্রেশন আর মেইনটেনেন্স এটা ইনশিওর করতে হয় এমএডি হিসেবে। আর এটা প্রবলেমটা রেজ হয় কখন আপনার হিট সিল করতে হবে 12 সেকেন্ড ধরে, আপনি তাড়াহুড়া করে করার জন্য 8 সেকেন্ড পর পর যে আপনার টোটাল 6টা জিনিস একসাথে দিচ্ছেন 96 সেকেন্ড রাখতে হবে, আপনি 96 সেকেন্ড রাখেন নাই, আপনি 60 সেকেন্ড রেখে আপনার টার্গেট পিছানো আছে। অথবা মাঝে মাঝে যারা হিট সিল অপারেটর তাদেরকে ওই প্রোডাকশনের লোকরা বা আইরা অতিরিক্ত চাপ দেয় যে তুমি হিট সিল করবা, হিট সিল আগে সকালে লাঞ্চের আগে হিট সিল সব শেষ করে ফেলবা, হিট সিল শেষ করে তারপর তুমি ওখানে হেল্পারের কাজ করবা, জায়গায় গিয়ে সুতা কাটবা। এইরকম দেওয়ার কারণে তারাও হিট সিল মাঝে মাঝে এরকম ভুল করে করলে তো হিট সিলের ইস্যুগুলো দেখা দেয়। আর হিট সিলের আরেকটা ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম ইস্যু বায়ারের হাতে গিয়ে দেখা দেয়, কারণ মানে কোম্পানি কোনো মতে কোম্পানি থেকে এক্সট্রাক্টেড হয়ে যায় আর কি। লোগো টাইপ থাকে, এটা তো একটা ব্র্যান্ডিং ইস্যু থাকে। কোনো জায়গা কোনো কিছু মিসিং হলে তো ব্র্যান্ডিং ইস্যু ধরে ওই তো মানে মিসিং না, কিন্তু ওই বায়ার কেনার পর উঠে সে আর বেশি দিন ওটা পায় না, উঠে যায় আর কি সাথে সাথে, ওইটা বলতেছিলাম। আচ্ছা সামনে দিলেই সিম্পাকারিং তো হচ্ছে ওই যে শুরুতে চিত্রটা যে দেখালাম যে সেলাই আপনার যখন মেশিনের স্পিডের সাথে আপনার ফ্যাব্রিক ইনপুট দেওয়ার স্পিড তারতম্য হয়, ওখানে সিম্পাকারিংটা হয়ে যায়। আপনি যে স্পিডে স্পেশালি ওভারলক মানে আচ্ছা ওভারলক সবই তো অটোমেটিক মেশিন, সেমি অটোমেটিক মেশিন, ফ্ল্যাটলকে বেশি সমস্যা আছে, সিম্পাকারিংটা ফ্ল্যাটলকে বেশি সমস্যা আছে। ফ্ল্যাটলকে ওভারলকে তো হয় না, ওভারলকে কম, ওভারলকে তো হচ্ছে যে প্রসেসগুলো থাকে এখানে আর আকারিংটা ফ্ল্যাটলকে সবথেকে বেশি হয়, যেটা হ্যামিং এর ইস্যুটা ফ্ল্যাটলক করে। আর ইয়ে লং স্টিচে হয় না, লং স্টিচের পরিমাণটা খুবই কম। আচ্ছা না এটা আমিও দেখছি যে ইয়ে প্রায় সময় হ্যামিং গুলো খোলা লাগতো, আবার ফ্ল্যাটলকে আকারিং করে মতো রাখা করে খোলা লাগতো, আর হচ্ছে ওদের ওই ইয়েটা বাইন্ডিং ফ্যাব্রিকটা লস যাইতো, আবার বাইন্ডিং ইয়ে করা লাগতো, এই জন্য বাইন্ডিং ফ্যাব্রিক অনেক বেশি খরচ হতো আমাদের ইন্ডাস্ট্রিতে। নিডল হোল হচ্ছে আপনার রং নিডল সাইজ ইউজ করার কারণে মূলত নিডল হোলটা হয়। আর এটা হইলে তখন আপনাকে হচ্ছে এই মেইনটেনেন্স টিমের সাথে কনসাল্ট করে প্রপার নিডল সাইজটা ইউজ করতে হবে। আর এটাও আইডেন্টিফাই করার জন্য ওই ওয়ার্কারকে অনেক এক্সপিরিয়েন্সড হতে হবে, তার ট্রেনিং লাগবে, সুপারভিশন লাগবে। এটাই হচ্ছে কজ এন্ড রেমেডি। রয়েস এক্সট্রা ফেব্রিক স্যার, এক্সট্রা ফেব্রিক যেটা রাখছে মাঝে মাঝে ওভারলকেও ব্লেড ঠিকমতো কাজ না করে রয়েস প্রবলেম হয়, এটা একটা। আর ওই এক্সট্রা ফেব্রিক যেটা মূলত এটা ওভারলকের এটা ইস্যু কি স্যার? ওভারলকে ধরেন যে অপারেটর অপারেট করতেছে এ তো আপনার রয়েস রাইটাই করবে, এ তো ওই রয়েসের কথা ডাউনে করে দেবে, ডাউন স্টিচ হয়ে যাবে, তখন আর একটা ডিফেক্ট আসবে। হেল্পার মানে কি রয়েস ধরুন এই পরিমাণে কাটার মধ্যে কাটবে না, কাটা প্রোডাকশন নিতেছে রয়েস। তাহলে রয়েস যদি আপনি 2 মিলি 3 মিলি না ধরে রাখেন তাহলে তো ডাউনে করে দেওয়া সম্ভব না, তখন তো আপনি কাজটা করবেন। দেখে আমার কথা বুঝতে পারেন না? যখন ধরেন সাপোজ একটা ওভারলকিং একটা প্রসেস করবো, ও তো রয়েস ধরেই কাজ করবে, অ্যালাউন্স ধরে কাজ করবে না, অ্যালাউন্স ধরে কাজ করবে। আচ্ছা অ্যালাউন্স ধরে যখন কাজ করবে আপনি এখন বলতে পারেন যে আমার ব্লেড তো কেটে দিচ্ছে, ব্লেড তো কেটে দিবে। এখন যদি ব্লেড যদি কোনো কারণে বা 1 মিলি কাটে বা ডাউনে পড়ে যায়, পড়তেই পারে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মানে ওটা তাহলে ওই রয়েস রাইটাই কাজ করবে না, কাজ করলে ডাউনে পড়ে গেলে তো আবার সমস্যা, খুলে ওপেন সিম হবে, ওপেন সিম হবে এবং না ওটা তো আবার ইয়ে করে, ওটার জন্য সিকিউর হয়ে যাবে তখন। না ওটার জন্য আবার ইয়ে করে না, ট্যাগ দেয় তো এন্ড ট্যাগ সব প্রসেসে তো আপনি ট্যাগ দিতে পারবেন না। আপনি কি এটা হ্যামিং এর মাঝখানে ট্যাগ দিতে পারবেন? হ্যামিং এ তো দেয়,
হ্যামিং এ দিতে পারবেন কোথায়? মাঝখানে জয়েন্টে দিতে দেয় না, পারবেন। হ্যাঁ, মাঝখানে তো ডাউনে করতেই পারে মাঝখানে। এখানে তো টাইপ দিতে পারবেন না। তবে মানে রয়েস রেখে কাটা যেটা বলতেছেন আমার ফ্যাক্টরিতে আসলে রয়েস রেখে কাটা হয়। আপনার ওখানে কি কিক্সের আইটেম বেশি হবে? কিক্সের item এর জন্য। কিক্সের জন্য অটো ব্লেড ইউজ করা হয়। অটো লেভেল ইউজ করে না, অটো ব্লেড। অটো ব্লেড। ওইটাই তো বলতেছি যে আমাদের মানে অটোমেটিক কেটে যেত এবং রয়েস আসলে আমি ফেস করি না। আচ্ছা যাই হোক, তানভীর যেটা বলতেছে যে নর্মাল গার্মেন্টস এর ভিতরে এক্সট্রা একটু অ্যালাউন্স রেখে আমরা হচ্ছে ওভারলকে সেলাই করি। কি জন্য করি? বাই চান্স আমার যদি সেলাইটা না মিলে ওই সেলাইটা খুললে আমি যাতে আবার সেলাই করতে পারি, আমার এই অ্যালাউন্স ফ্যাব্রিকটা যাতে থাকে, যাতে আমার দুই সাইড মানে সাইজে তারতম্য না হয়, এই জন্য তো এক্সট্রা রেখে করতেছি। আর করার পরে ওই অতিরিক্তটা আবার ক্লিপার দিয়ে কেটে দিতে হয়, তো বা সিজার দিয়ে কেটে দিতে হয়। ওইটা ঠিক মতো না কাটলে ওই জায়গায় রয়েস মানে অসমান ফ্যাব্রিক থেকে যেতে পারে আর কি। যেটা নিডল এই সিজার দিয়ে এভাবে সোজা কেটে দিবে, সেটা এভাবে না কেটে এর মধ্যে দিয়ে এলোমেলো থাকে। আর এখন তো আর ওইটার সুযোগ নেই, যে বললো না এখন তো অটো ব্লেড থাকে না, অটো ব্লেড থাকে। এখন ইস্যু হচ্ছে আপনার ফেব্রিকের উপর ডিপেন্ড করে। কিছু কিছু ফেব্রিক আছে অ্যালাউন্স, যেমন ভেলভেট ফেব্রিক আছে, যদি অ্যালাউন্স না ধরে তা 100% ডাউন হবে। আবার সিঙ্গেল কাছে কিছু ফেব্রিক আছে। তানভীর হচ্ছে জিপিকিউতে আছে, মানে ওই একিউ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একিউ এর বলে, মানে কোয়ালিটির স্পেসিফিক সেকশন যেটা, তো তারা এইসব ডিল করে সব সময়। আচ্ছা, এই জন্য আজকে এই টপিকটা তানভীরের খুব মজা লাগতেছে, সে হাসতেছিল টপিকের মাঝখানে মাঝখানে, এনজয় করতেছে জিনিসটা। স্যাগিং অর রোলিং পকেট, দেন এটা বলা যায়। এটা মনে হয় ওভার না, ডেনিম আছে, এটা তো ডেনিম। ওই তো ওভারের ডিফেক্ট। স্যাগিং মানে কি? স্যাগিং মানে হচ্ছে ঝুলে যাওয়া একটা জায়গায়, মানে আপনার হচ্ছে স্যাগিং অর রোলিং পকেট। ইনসাফিশিয়েন্ট ফ্যাব্রিক সাপোর্ট, পুর স্টিচিং কোয়ালিটি, ইনকারেক্ট পকেট প্লেসমেন্ট, ফ্যাব্রিক স্ট্রেচ। এই যে ঝুলে যাওয়া যেটা বললাম, যে ফ্যাব্রিক যদি স্ট্রেচ হয়ে যায়, আপনার সেলাইটা যতটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে যদি বেশি হয়ে যায়, মানে দুইটা পকেট অ্যাপিয়ারেন্স নষ্ট হয়ে যাবে। ডেনিম মানে এটা সব ক্ষেত্রেই হতে পারে, সিঙ্গেল জার্সিতে হতে পারে। আর আমি সামনে দুইটা পকেট ইউজ করতে, দুইটা পকেটে যখন আমার প্লেসমেন্ট দিছে, এবং হচ্ছে সিঙ্গেল দিলে আরো বেশি হতে পারে, কারণ এইগুলো তো শক্ত ফ্যাব্রিক, এগুলো তো সহজে নড়াচড়া করে না, এবং সিঙ্গেল জার্সিতে বেশি সম্ভব না। হ্যাঁ, নিট ফ্যাব্রিক, পার্টিকুলারলি নিট ফ্যাব্রিক, তার ভিতরে সিঙ্গেল জার্সি, এগুলো তো সহজেই কি বলে এটাকে, ওই যে লম্বা হয়ে যাওয়া, ঝুলে যাওয়ার নাম কি? স্যাগিং আর কি। স্যাগিং ছাড়াও টেকনিক্যাল টার্ম আছে ওটা। আচ্ছা যাই হোক, স্যাগিংটা নিট ফ্যাব্রিকে বেশি হয়। ওভেন ফ্যাব্রিকের ডাইমেনশনাল স্টেবিলিটি, নিচে স্থির থাকার রেটিংটা বেশি, বা ওই ক্যাপাবিলিটি বেশি, ওখানে ওই ইস্যুটা কম হয়। আচ্ছা, তো এখানে তাহলে সলভ করার জন্য কি করা যেতে পারে? এখানে সলিউশন করে কি হলো? ইন্টারফেসিং। ইন্টারফেসিংটা কি আইডিয়া আছে? ইন্টারফেসিংটা কি আমারও প্রপার আইডিয়া নেই, কিন্তু আমি যদি কেস করতে হবে এখানে হয়তো ইন্টারলাইনিং ফ্যাব্রিক কি সামহাউ রিলেটেড। ইন্টারলাইনিং তো এখানে পকেটে তো ইন্টারলাইনিং এর কোনো ইস্যু নাই। ইন্টারফেসিং জন্য কি হয়েছে বুঝতে পারলাম না। আচ্ছা, ইন্টারফেসিংটা এখন স্কিপ করি, এখন বলে দেখেন রিইনফোর্স স্টিচিং। রিইনফোর্স স্টিচিংটা কি? রিইনফোর্স স্টিচ হচ্ছে আপনার যেই সেলাইটা দিচ্ছেন সেই সেলাইটাকে আরো শক্ত করে দেওয়া। শক্ত করা মানে হচ্ছে দুই সাইডে আপনি এটাক দিলে ওটা রিইনফোর্স হয়ে গেল, মানে সাপোর্ট দেওয়া। রিইনফোর্স মানে তো সাপোর্ট দেওয়া, এটা টেকনিক্যাল টেক্সটাইল আমি ডিসকাস করছিলাম। স্যার উনি ইন্টারফেসিং বলতে হয়তো বা মার্ক বা প্যাটার্ন টাইপের কিছু বুঝাইছেন। আচ্ছা, মেবি প্যাটার্ন টাইপের কিছু যে এই বুঝাইছেন। আর এইটা স্যার যে ফেব্রিকটা কোনটা আমরা ভালো কাজ দিই, কোনটা উল্টা কাজ দিই, এইটাকে বোঝাচ্ছে ওরা, যে যেটা রাইট না না, না, স্পেসিংটা আলাদা। ইন্টারফেসিং আপনি যেটা বলতে চাচ্ছেন এটা হচ্ছে টপ ইন। হ্যাঁ, টপ ইন বলতে তো অন্য কিছু বোঝাবে। বেসিং বলতে না, interfacing ওটা হচ্ছে তো মনে হয় প্যাটার্ন টাইপের কিছু বোঝাচ্ছে। এই প্যাটার্নটা দিলে তাহলে আমার যদি প্যাটার্ন উল্টা পাল্টা যায় তখন তো আমার আপনার স্টিচিং নড়া চলে যাবে, লুজ হবে বা টাইট হয়ে যাবে। যারা মেকানিক মার্কিং ইস্যু যেটা, এটা তো প্যাটার্ন ইউজ করে মার্ক করে। ওই মেকানিক ডিপার্টমেন্টের যারা রেসপন্সিবল পারসন তারা এসে ওই মেশিনে, যে মেশিনের উপর ক্রিটিক্যাল অপারেশন থাকে ওটার জন্য আবার আলাদা করে ছোট ছোট প্যাটার্ন বানায় দিয়ে দেয়, যে এটা স্যার এটা এটা guide বলে, এটা guide বলে। ঠিকভাবে বসানো আর কি, মার্কেটটা ঠিকভাবে বসে মার্কেটটা হ্যাঁ, যে আমার সেলাইটা এরকম হবে, এর চেয়ে বড় হবে না। বা ফ্যাব্রিক যদি এখানে দেখো যে ফ্যাব্রিকটা বেশি লুজ হয়ে গেছে, ওইটা বাদ দিই, ওই ফ্যাব্রিকটা অ্যাটাচ করার দরকার নেই, এরকম কিছু। ইনকারেক্ট পকেট প্লেসমেন্ট, ওই তো আমি যদি ওই ইন্টারফেস বা আমার যে প্যাটার্নটা ধরে যদি আমি ইউজ করি, তাহলে আমার ইনকারেক্ট প্লেসমেন্ট হবে না, রাইট প্লেসে আমার হচ্ছে রাইট স্টিচিংটা হবে। সো
ড্রপ স্টিচ কিছু নয় বলুন তো সুতা ছিঁড়ে এখানে দেখে বলো ইয়ার্নের টেনশন যদি বেশি পড়ে ইয়ার্ন ছিঁড়ে যায় ওখানে ড্রপ স্টিচ হতে পারে মেশিন ম্যালফাংশন মানে কি মেশিনে কোনো প্রবলেম হলে ওখানে ড্রপ স্টিচ হতে পারে যে নিডেলের সেলাইটা করা নাই বা হচ্ছে নিডেলের সেলাই করছে নিডেলের সেলাই কি এখানে একটা জিনিস উল্লেখ করা নাই এখানে হচ্ছে নিডেল ব্রেকেজের কারণে হতে পারে মানে মেশিন ম্যালফাংশন মানে হয়তো ওটা মিন বলতেছে ড্রপ স্টিচটা মেইনলি তো হচ্ছে ফেব্রিক এটা তো গার্মেন্টস হওয়ার পসিবিলিটি খুব কম এটা তো ফেব্রিক তো ফেব্রিক্সের আচ্ছা এটা তো ফেব্রিকে আমরা বেশি ফেস করি ড্রপ স্টিচ এটা হয় না গার্মেন্টস এর ড্রপ স্টিচ হয় না ওটা তো ড্রপ নিডেল বলতে ওটা আর এটা তো ড্রপ স্টিচ ড্রপ স্টিচ আপনারা আপনি যেটা বলছেন ওটা ড্রপ নিডেল আমি ড্রপ নিডেল করছি নিট ফেব্রিকের ডিফেক্ট ড্রপ নিডেল আর এটা তো স্টিচ বলতেছে স্টিচ তো পার্টিকুলারলি সেলাই এই ড্রপ স্টিচ বলতে এরকম তো আমি কখনো দেখিনি উনি অন্য কোনো ভাষা ইউজ করছেন তোমার ড্রপ আপনি যেটা বলতেছেন ওটা ড্রপ নিডেল আর এটা ড্রপ স্টিচ এটা গার্মেন্টস সেকশনেই হয় এবং এটা হচ্ছে ওদের চেক শিটেই আছে সাউথ ইস্ট চেক সিট আমি চেক সিট তো স্যার এক এক কোম্পানি এক এক রকম একই রকম এবং ঠিক আছে ওখানে যেমন ডাইন ফল্ট আনছি ডাইন ফল্ট তো আর এই গার্মেন্টস এর ফল্ট না কিন্তু ওটা আমরা রাখতেছি মানতেছি ঠিক আছে কিন্তু স্টিচ বলছে তো স্যার উনি তো পিকচার দেখাইছে ফেব্রিকে লাস্ট মিটিং এ হয় এগুলা ফ্লাটবেড নিটিং আচ্ছা যেটা স্টিচ আছে আমার মনে হচ্ছে এটা আরএমজি ডিফেক্ট তাও এটা ভিডিওসই রাখি ভিডিওস থাকে নিডল কাটটা কিসের জন্য ড্যামেজ নিডলের কারণে হতে পারে নিডল সাইজ বা টাইপ যদি আমি ভুল নিডল ইউজ করি ওখানে বি টাইপ সি টাইপ আছে না আর 10 11 12 ওরকম নাম্বারিং করা থাকে 8 10 12 আবার টাইপও আছে যে মেশিন ওয়াইজ আলাদা নিডল আচ্ছা ইমপ্রপার মেশিন সেটিং ফেব্রিক ডিফেক্ট অপারেটর এরর আর এটার রেমেডি কি মেইনটেনেন্স করতে হবে নিডল সিলেকশন ঠিকমতো করতে হবে আর এই যে ওয়ার্কারকে ট্রেনিং তো করাতে হবে এরকম ইস্যু মেশিনে থাকতেই পারে সে ভুলটা যেন ধরতে পারে কোয়ালিটি কন্ট্রোল আর ফেব্রিক ইন্সপেকশনও জোর দিতে হবে হোলসেল ফেব্রিক এটা ফেব্রিক ডিপার্টমেন্টের ইস্যু গ্রিন কালার ভেরিয়েশন শেডিং ইস্যু এটা শেডিং ইস্যু বা এটা প্রিন্টের কেমিক্যাল ইস্যু পেজ কোডে স্যার পেজ কতগুলো এটা 30টা ডিফেক্ট আছে ওবে এটা 24 না আচ্ছা 30 পর্যন্ত পরে রাখতেছি ওয়েবি সিম হচ্ছে যে দেখছেন নিচে এসে এটা ওয়েবি সিম এটা কিসের কারণে হতে পারে থ্রেড আপনার থ্রেডটা ঠিকমতো হয় নাই ফ্যাব্রিক জায়গা থেকে নড়ে গেছে ফ্যাব্রিক ডিস্টর্ট হয়ে গেছে নড়ে গেছে আর ফ্যাব্রিক কখন নড়ে যায় যখন আমার হ্যান্ডলিং ঠিকমতো হয় না ঠিকমতো আমি ফ্যাব্রিক ফিট করতে পারতেছি না তো আমাকে মেশিন সেটিং অ্যাডজাস্ট করতে হবে আর ঠিকভাবে যত্ন সহকারে সেটা করতে হবে আর এটা ট্রেনিংও লাগবে স্টেবিলাইজ দ্য ফ্যাব্রিক আর এটা ট্রেনিংও লাগবে না আমার সে ঠিকভাবে ফ্যাব্রিক হ্যান্ডেল করতে পারবে না 20টা হয়েছে আর 10টা আছে ইনকনসিস্টেন্ট এজ কি এই যে এখানে সেলাইটা ছুটে গেছে সুইং মেশিন সেটিং এর প্রবলেম ফ্যাব্রিক আও সিমিলার যে ফ্যাব্রিক নড়ে গেছে ডিস্টরশন হয়েছে অপারেটর এরর কাটিং এর ইস্যু হতে পারে তো এটা রেমেডি কি অটোমেটেড সিস্টেমে যদি আমরা কাট করি তাহলে ওই পিসের প্রবলেম থাকবে প্রসেস অপটিমাইজেশন এটা বাদ প্রসেস অপটিমাইজেশন মানে তো প্রসেস অপটিমাইজ করা আর হচ্ছে ট্রেনিং কাটিং অটোমেশন আনা যেতে পারে আর ট্রেনিং এর মাধ্যমে এটা রিডিউস করতে পারি আমরা ইনকনসিস্টেন্ট এজ জিন্সে আনরেভেল হয়ে যাওয়া স্টিচটা খুলে যাওয়া এটা যদি আমি লো কোয়ালিটি থ্রেড ইউজ করি তারপর মেশিনে ম্যালফাংশন হয় আর ঘর্ষণ হয় অ্যাগ্রেশন হয় তাহলে আনরেভেল জিন্স থেকে সুতা উঠে যেতে পারে খুলে যেতে পারে তো আমাকে হাই কোয়ালিটি সুইং থ্রেড ইউজ করতে হবে আর মেশিন এই যে সিমগুলোকে রিইনফোর্স করতে হবে আগে পিছনে ট্যাগ দিতে হবে বা পার্ট ট্যাগ ইউজ করতে হবে আউট অফ টলারেন্স মেজারমেন্ট ইস্যু আউট অফ টলারেন্স হচ্ছে ওই যে যদি ও এটা ওয়ার্কার ইস্যু প্রবলেম হতে পারে সে ভুল সেলাই করছে সে ওই জায়গাটা কেটে আবার সেলাই করছে তো ওখানে তখন টলারেন্সটা চলে যাবে এই যে যেটা এত রোয়ার কথা ছিল কাপড়টা কত ছোট হয়ে গেছে দেখেন এটা প্রাইমারিলি অপারেটরের ফল্টের কারণে আর মেশিনের ফল্টের কারণে হতে পারে ভুল সেলাই আর কি ভুল সেলাই দিয়ে ওভারলক দিছে ব্লেডে কেটে নিয়ে গেছে এখন আবার তাহলে ওই যে এরকম আপনারা ওই হোলসেলার মার্কেটে গেছেন কিনা জানি না ওখানে দেখবেন যে গেঞ্জির কলার বিশাল বড় মানে গেঞ্জির কলার বিশাল বড় কিন্তু গেঞ্জিটা এম সাইজ লেখা এম সাইজের লেভেলও সেলাই করে দেয়
এটা আমি প্রথমবার বুঝতাম না। প্রথমে আমি ভাবতাম ওইটা মনে হয় ফিমেল আইটেম, এটা এখানে চলে আসছে গলা অনেক বড় করে সেলাই করা। ওইটা হচ্ছে এক্সেল বা ডাবল এক্সেল সাইজের কাপড়, ওইটা এরকম ভুল টুল সেলাই করে ছোট্ট বানাই ফেলছে। এখন মার্কেটে ছাড়ার জন্য এটা যে এম কিনবে তাকে তো 38 দিতে হবে, যে এল কিনবে তাকে 40 দিতে হবে, তো 38 বানাই ফেলছে। কলারটা বড়। আচ্ছা, নেকরিপ ওপেন সিম, এই নেকরিপ সেলাই এখানে ওপেন হয়ে যেতে মানে ওপেন হয়ে যেতে পারে। এটা কিসের কারণে হতে পারে? স্টিচিং টেনশনটা যদি ভুল থাকে, থ্রেডের কোয়ালিটি ভুল থাকলে, স্টিচিং টেকনিক আমার সেলাই করার সিস্টেমটা ভুল হয়ে যায়। তো এখানে স্টিচিং টেনশনটা অ্যাডজাস্ট করতে হবে, হাই কোয়ালিটি সু ইন্ট্রোডিউস করতে হবে, ট্রেনিং এন্ড সুপারভিশন, আর রিওয়ার্কিং মানে এই ক্ষেত্রে আমাকে রিওয়ার্ক করতে হবে, রিওয়ার্ক মানে ডিফেক্টটা নিয়ে আবার সারাইতে হবে। প্রবলেম স্টিচ তো ডিসকাস করছি। স্লিপ কাফ মিস্টেক, কাফ মিস্টেক হচ্ছে যে আমি যদি রং সাইজের কাফ ইউজ করি, ওটা কাফ মিস্টেক। এটা তো ডার্ট স্পট এখানে ওপেন সিম হচ্ছে স্টিচিং ভুল হইলে, ফ্যাব্রিক যদি স্লিপ করে, মানে সিমিলার প্রবলেমগুলোই কিন্তু আসতেছে আপনার, মানে আপনার কজ কিন্তু সিমিলারই আসতেছে, যে আমার হ্যান্ডলিং এর প্রবলেম, বা আমি ফ্যাব্রিক স্লিপ করতেছে, আমার ইঙ্ক স্টিচিং ভুল হচ্ছে, মেশিনের সেটআপ ভুল হচ্ছে, বাজে কোয়ালিটি থ্রেড ইউজ করতেছি, টেনশনের প্রবলেম হচ্ছে, এটা কোনো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ফ্যাব্রিক রিজেক্ট তো এটা সুইং এর প্রবলেম। সাইকোলজিস ক্রিসমাস সিমস্টেশন। আচ্ছা, লাস্টের গুলো মানে প্রথম 20টা একটু সিরিয়াসলি দেখেন, এরপর আপনাদেরকে জাস্ট রেজাল্টটা দেখাই দিই। এটা হচ্ছে এপ্রিল মাসের রেজাল্ট, তারপর হচ্ছে জুন মাসের কি মে মাসের রেজাল্ট। এটার সামারি কি আসছে ওদের সামারি আসছে হচ্ছে যে এপ্রিলে টোটাল ওরা 14%, টোটাল গার্মেন্টসের ভিতরে 14% ডিফেক্ট পাইছিল। ওরা প্রবলেমগুলো নিয়ে কাজ করছে, স্টুডেন্ট একজন তো ওখানে জব হোল্ডারই। তারপরে মে মাসে ওরা ওই প্রবলেমগুলো নিয়ে একটা নির্দিষ্ট ফ্লোরে কাজ করছে, কাজ করে এই ডিফেক্টটা কমায় আনছে, 14% থেকে 10% কমায় আনছে। তো তানভীর হাসতেছেন কেন? বিশ্বাস হয় না? আর এটা সম্ভব না নাকি? আর ওদের লিমিটেশন ছিল এগুলো, যে ওরা নতুন টেকনোলজি, ওই ইন্ডাস্ট্রি বাস্তবের সাথে ওদের কোনো মিল নাই, বাস্তবের সাথে মিল নাই। এটা কিভাবে প্রমাণ করবে মিল নাই? এটা চ্যালেঞ্জ করুন, মানে কিভাবে চ্যালেঞ্জ করুন? এই যে চেক কোয়ান্টিটি দেখাচ্ছে না, এটা দিয়ে তখন দেবো। চেক কোয়ান্টিটি আমি আপনার মনে করতে হবে, এটা কত মিল লাগে বিশেষ করে কিভাবে দেখে ফলন তো পানি হবে না স্যার, শুধু না স্যার, আপনারা 10 ব্যাচ তো 11 ব্যাচ পিছনে আছে, আপনাদেরও ওই যে প্রজেক্ট যেটা আসবে ওটা আপনাদেরকে দি অডিয়েন্সে বসে আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। নেক্সট স্যার আমাদের বসতে ওইখানে বিষয় কথা বলবেন না করে মতের দিক তো আমার কাছে তো অথেন্টিক কাজে কি ভুল হয় না? হতেই পারে, সেটাই কথা। ভুল স্যার সবাই চুরি যে করবে তো ইচ্ছে করে দেবো স্যার, এটা হচ্ছে স্যার ইচ্ছে করে দেবো না, যুক্তি সঙ্গত চুরি করতে হবে। কি করে চোর স্যার এটা এটা আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে করি আর আমি চালাক করি। আপনাদের অনেক সময়